আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। রমজানের এক সপ্তাহ আগে নির্বাচন, শঙ্কা নেই বললেন সালাউদ্দিন। ফজলুর রহমানের দলীয় পদ স্থগিত করল বিএনপি। ডাকসুর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনে ব্যানার ফেলে দেওয়ার অভিযোগ। নিউ ইয়র্কে মাহফুজ আলমের ওপর আওয়ামী লীগের হামলায় এনসিপির নিন্দা। প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। কারাগারের নতুন নাম কারেকশন সার্ভিস বাংলাদেশ, হচ্ছে ব্যাপক সংস্কার। রিজার্ভ চুরির মামলায় আবারও পেছালো প্রতিবেদনের তারিখ। সিলেট সীমান্ত দিয়ে ভারত থেকে 6 রোহিঙ্গার প্রবেশ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রমজানের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, তবে দুই একটি দল নির্বাচন নিয়ে বিভ্রান্তির চেষ্টা করছে, এটি তাদের কৌশলও হতে পারে। মঙ্গলবার গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন বলেন, আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা করছি। দেশের রাজনৈতিক ইতিহাসে ঐতিহাসিক ঘটনা হবে এবারের নির্বাচন। সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি এবং গণপরিষদের দাবি রাজনৈতিক কৌশল উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, মাঠ গরম করার জন্য কয়েকটি রাজনৈতিক দল এসব বক্তব্য দিচ্ছে। তিনি বলেন, দেশে নির্বাচনী আমেজ বিরাজ করছে, যারা এর বিপক্ষে কথা বলবে তারা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে। কোনো দল নির্বাচনে অংশ না নিলে এটি তাদের রাজনৈতিক স্বাধীনতা। যারা বাহানা দিয়ে বয়কট করবে তারা ভবিষ্যৎ রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাবে। এ সময় জুলাই সনদ সম্পর্কে সালাউদ্দিন বলেন, জুলাই সনদে অঙ্গীকার নামায় কিছু বিষয় অযৌক্তিক বলে মনে করছে বিএনপি। আমাদের নিজেদের বিকল্প প্রস্তাব ঐকমত্য কমিশনে আলোচনার সময় দেয়া হবে। জুলাই সনদ সংবিধানের ওপর স্থান পায় এমন কোনো বিষয় গ্রহণযোগ্য হবে না উল্লেখ করে সালাউদ্দিন বলেন, আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো একটি অবস্থানে পৌঁছাবে বলে আশা করছি। সালাউদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নিয়ে কোনো জটিলতা চায় না বিএনপি, সবার ঐক্যমত্যে এই সরকার গঠিত হয়েছে। তত্ত্বাবধায়কের বিষয়টি পুনর্বহাল হওয়ার পর পরবর্তী নির্বাচনে সেটি কার্যকর হতে পারে। এই সরকারের ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হবে বলে প্রত্যাশা করি, অন্য কিছু ভাবার অবকাশ নেই। জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার সুযোগ নেই জানিয়ে সালাউদ্দিন বলেন, তবে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন তাদের সঙ্গে জোট হতে পারে, আগামী সরকারেও তারা থাকতে পারে। এছাড়া কয়েকটি ইসলামী ঘরানার দলের সঙ্গে আলোচনা হচ্ছে, তাদের সঙ্গে জোট হতে পারে, তবে সেটি চূড়ান্ত নয়। এর বাইরে বিগত আন্দোলনে যারা ছিল তাদের সঙ্গেও জোট হতে পারে, সেটি আলোচনার পর। এদিকে আগামী 3 মাসের জন্য দলের চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের সব ধরনের পদ স্থগিত করেছে বিএনপি। একই সঙ্গে তাকে টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ণ না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দলটি। মঙ্গলবার বিএনপি নির্ভরযোগ্য একটি সূত্র এই তথ্য জানিয়েছে। ফজলুর রহমানকে দেয়া পদ স্থগিতের চিঠিতে বলা হয়, 24 আগস্ট 2025 আপনার নামে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। আপনি কারণ দর্শানোর নোটিশে লিখিত জবাব না দিয়ে সময় বর্ধিত করার জন্য আবেদন করেন। কারণ দর্শানোর নোটিশে লিখিত জবাব প্রদানের জন্য পুনরায় 24 ঘন্টার সময় বর্ধিত করা হয়। আপনি আজ 26 আগস্ট কারণ দর্শানোর নোটিশের যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয়। এতে বলা হয়, তথাপিও বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ 3 মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো। এখন থেকে আপনি টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা যাতে ক্ষুণ্ণ না হয় এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে সর্বদা সতর্ক থাকবেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে 28টি পদে মোট 471 জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মোট 28 জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এছাড়া প্রাথমিক যাচাই বাছাইয়ে বাদ পড়া 10 জন প্রার্থী আপিল না করায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। ফলে চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতার সংখ্যা দাঁড়িয়েছে 471 জনে। এর মধ্যে ভিপি পদে 45 জন, জিএস পদে 19 এবং এজিএস পদে 25 জন সহ অন্যান্য পদেও বেশ প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আজ আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনে প্রতিটি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপক তৎপরতা দেখা গেছে। তবে আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই শিবির সমর্থিত প্যানেলের ব্যানার ফেলে দেয়া ও ছবি বিকৃতির ঘটনা ঘটেছে। বিষয়টির কড়া প্রতিবাদ করে সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে দোষীদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন
প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এস এম ফরহাদ। বিষয়টি নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে সাদিক কায়েম লেখেন, নির্বাচনী প্রচারণার প্রথম দিনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রচারণা বোর্ড ভেঙে দেয়া হয়েছে। কেবল তাই নয়, নারী শিক্ষার্থীদের ওপর বিশেষ রকম আক্রোশের প্রতিফলন ঘটেছে। এই ঘটনায় হামলাকারীদের স্পষ্ট ভিডিও ফুটেজ রয়েছে। তিনি লেখেন, জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুন, অন্যথায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শিক্ষার্থীদের মনে সন্দেহের সৃষ্টি হবে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর জসিম উদ্দিন বলেন, আমরা এ ব্যাপারে এখনও লিখিত কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসে আওয়ামী লীগের হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের সুস্পষ্ট অবস্থান ও পদক্ষেপ দেখতে চেয়েছে সংগঠনটি। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটা জানায় এনসিপি। ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় নাগরিক পার্টি এনসিপি গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট অফিসে জুলাই গণঅভ্যুত্থানের নেতা এবং অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছে গণহত্যাকারী ও ফ্যাসিবাদী সংগঠন আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা। একই সঙ্গে কনসুলেট অফিসে ভাঙচুর চালিয়ে তারা একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর সরাসরি সহিংস আক্রমণ করেছে। বিবৃতিতে বলা হয়, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে হামলা চালিয়ে আওয়ামী লীগ আবারও তাদের ফ্যাসিবাদী, সন্ত্রাসী ও মাফিয়া চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। তারা শুধু জুলাই গণহত্যাকে অস্বীকার করেই ক্ষান্ত হয়নি, বরং তাদের সন্ত্রাসী আক্রমণকে আন্তর্জাতিক পরিসরে জারি রেখেছে। এনসিপি এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং কনসুলেট অফিসে হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ সকল আইনি ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকার ও যুক্তরাষ্ট্র সরকারকে আহ্বান জানাচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি টকশো সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা ও জুলাই গণহত্যাকে স্বাভাবিকীকরণের জন্য যে অপপ্রয়াস চলছে, কনসুলেট হামলা, কলকাতায় আওয়ামী লীগ কার্যালয় স্থাপন ও বিভিন্ন ফোরামে গণ অভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসেবে উপস্থাপন সবই আওয়ামী সন্ত্রাসের ধারাবাহিকতা ও বৃহত্তর চক্রান্তের অংশ বলে আমরা মনে করি। আমরা আরও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে ঘটনার প্রায় 24 ঘন্টা অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিষয়ে কোনো রাষ্ট্রীয় প্রতিবাদ কিংবা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের সুস্পষ্ট অবস্থান ও পদক্ষেপ দেখতে চাই। বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা যুক্তরাষ্ট্র সরকারকে আহ্বান জানাচ্ছি, আওয়ামী লীগের সহিংস কার্যক্রমের প্রেক্ষিতে এটিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করুন। পাশাপাশি এই সন্ত্রাসীদের তথ্য ও প্রমাণ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মার্কিন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে অভ্যুত্থানের শক্তি প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানাই। এদিকে 3 দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভরত প্রকৌশলের শিক্ষার্থীরা রাত 8টার মধ্যে শাহবাগে এসে সমস্যার সমাধান করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। তা না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে 9ম গ্রেডে উন্নীত না করা এবং 10ম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়ার দাবিতে আজ মঙ্গলবার বিকেল 3টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন এই শিক্ষার্থীরা। তাদের মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েট ছাড়াও বেশ কয়েকটি বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় প্রকৌশল অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালিউল্লাহ বলেন, ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে সরকার। তারা সারাদিন সচিবালয়ে থাকলেও কারোর সঙ্গে কথা বলতে পারিনি, এরপর বাধ্য হয়ে শাহবাগ মোড় অবরোধ করছি। সংবাদ সম্মেলনে শাকিল আহমেদ বলেন, রংপুরে প্রকৌশলী রোকনকে আটকে রেখে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই হত্যার হুমকিদাতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে, এটাই আমাদের প্রথম দাবি। এছাড়া এর আগে যে 3 দফা দাবি জানিয়েছি সেসব দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। তবে শিক্ষার্থীরা রাজধানীর ব্যস্ততম শাহবাগ মোড় অবরোধ করায় যানজটের ভোগান্তিতে পড়েছেন অফিস শেষে ঘরমুখী মানুষ। বিকেল 3টা থেকে অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশে তীব্র যানজট সৃষ্টি হয়। এদিকে বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিসেস বাংলাদেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার কারা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। কারা মহাপরিদর্শক আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন বলেন, ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দীদের স্থান সংকুলনের জন্য নতুন করে 2টি কেন্দ্রীয় কারাগার এবং 4টি জেলা কারাগার চালু করা হয়েছে। এছাড়া অধিকতর সমন্বয়ের জন্য ঢাকা বিভাগকে ভেঙে দিয়ে 2টি বিভাগ করা হয়েছে। তিনি বলেন, কারাগারে লোকবল সংকট রয়েছে, সেই সংকট নিরসনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার 1899 নতুন জনবলের অনুমোদন দিয়েছে।
এছাড়া আরও 1500 জনবলের চাহিদা পাঠানো হয়েছে। কারা অধিদপ্তরের কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে সদর দপ্তর সহ বিভাগীয় সদর দপ্তরগুলোকে ঢেলে সাজানো হয়েছে এবং নতুন জনবল পদায়ন করা হয়েছে। তিনি বলেন, দেশব্যাপী সব কারাগারকে কারা অধিদপ্তরের নিজস্ব ফাইবার নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। কর্মকর্তা কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিতের জন্য ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম এবং টিম স্টেকার্স চালু করা হয়েছে। বন্দীদের সাক্ষাৎ ও টেলিফোন কলের বিষয়ে আইজি প্রিজন বলেন, বন্দীদের টেলিফোন কল এবং দেখা সাক্ষাতের বিষয়টি ডিজিটালাইজেশনের আওতায় আনা হয়েছে। হটলাইন সেবা চালু করা হয়েছে, যার মাধ্যমে সেবা গ্রহীতারা বন্দী সম্পর্কিত সুনির্দিষ্ট কিছু তথ্য আদান প্রদান করতে পারছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ 88তম বার পেছানো হলো। মঙ্গলবার মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় আগামী 29 সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেছে আদালত। এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও নতুন করে সময় আবেদন করে তদন্ত সংস্থা। এরপর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই দিন ধার্য করেন। 2016 সালের 5 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সুইপ কোড জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের 8 কোটি 10 লাখ ডলার চুরি হয়ে যায়। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরে কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা। এদিকে সিলেটের জয়ন্তাপুর সীমান্তের 1302 মেইন পিলার এলাকার বাঘছড়া দিয়ে দালাল চক্রের সহায়তায় ভারত থেকে 6 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হলেও সংশ্লিষ্ট 19 বিজেপির লাল খান বিওপির দায়িত্বশীল কর্মকর্তারা বিষয়টি অস্বীকার করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর 12টার দিকে জয়ন্তাপুর উপজেলার চারিকাঠা ইউনিয়নের বাঘছড়া সীমান্ত দিয়ে রোহিঙ্গারা প্রবেশ করে। এ সময় স্থানীয় দালাল চক্রের সদস্য কামরাঙ্গীখেল দক্ষিণ গ্রামের মহিব মিয়ার ছেলে সুলেমান, নিশ্চিন্তপুর গ্রামের নূর উদ্দিনের ছেলে সেলিম ও বাবুল মিয়ার ছেলে আনোয়ার তাদের সীমান্ত পার করিয়ে বাঘছড়া এলাকায় জঙ্গলে নিয়ে আসে। ঘটনাটি স্থানীয় কয়েকজন প্রত্যক্ষ করে ভিডিও ধারণ করে। ভিডিওতে আনোয়ারকে রোহিঙ্গাদের সঙ্গে আলোচনা করতে শোনা যায়। পরে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা শুরু হয়। খবর পেয়ে টহল টিম ঘটনাস্থলে গেলেও স্থানীয়দের অভিযোগ, বিজিবি উপস্থিত হয়েও 3 রোহিঙ্গাকে আটক না করে শুধু ছবি ও ভিডিও ধারণ করে। বিজিবি 19 ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ারকে খুদে বার্তা ও ফোন দিয়েও এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে লাল খান বিওপির কমান্ডারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, রোহিঙ্গা আটকের বিষয়টি তিনি অবগত নন। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।